স্নেহের ছাত্রছাত্রী, আজকে দশম শ্রেণী বাংলা ব্যাকরণে দ্বিগু সমাস নিয়ে আলোচনা করা হবে। এর আগে আমরা দ্বন্দ্ব সমাস এবং তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করেছি। দ্বিগু শব্দের অর্থ যদি আমরা দেখি, তাহলে দ্বি অর্থে দুটি, গো অর্থে গরু। এখন এটা সমাসবদ্ধ পদ হিসেবে তদ্বিতার্থক দ্বিগুর মধ্যে ফেলা যায়, সে সম্পর্কে আমরা পরে আলোচনায় আসছি। এখন দ্বিগু সমাসের যদি একটা সংজ্ঞা বানাতে হয়, তাহলে কেমন করে একটা সংজ্ঞা বানানো যায়? আসলে দ্বিগু সমাস যদি আমরা দেখি, তাহলে ভালো করে দেখতে পাবো যে এর পুরো পদটি সংখ্যাবাচক বিশেষণ হয়, আর পরের পদটা হয় বিশেষ্য। আরেকটা জিনিস দেখতে পাবো যে এর সমাসবদ্ধ পদটা সমষ্টি বা সমাহার বোঝাবে। তাহলে এমন আমরা যদি দেখতে পাই, তাহলে তাকে দ্বিগু সমাস বলতে পারি এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে সমাস, বিশেষ করে দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমষ্টি বা সমাহার বোঝাচ্ছে, পুরো পদটা সংখ্যাবাচক বিশেষণ থাকছে, পরের পদটা বিশেষ্য থাকছে। এই লক্ষণ, যদিও কর্মধারয়ের সঙ্গে কিছু একটা লক্ষণ আছে, এই নিয়ে এখন আলোচনা করছি না, কারণ কর্মধারয় সমাসটা আলোচনা করার পরে তখন বিশেষ আলোচনায় এগুলো বলা যেতে পারে। দ্বিগু সমাসের কেমন হয় একবার একটু দেখো। যেমন ধরো একটা উদাহরণ আমরা যদি দেখি, তাহলে বলতে পারি যেমন দু নয়ন একটা শব্দ, তাহলে এর যদি ব্যাস বাক্য করি তাহলে হবে দুই নয়নের সমাহার। যেমন একটা শব্দ যদি ধরি পঞ্চনদ, তাহলে পঞ্চ নদীর সমাহার বা পঞ্চ নদের সমাহার, তাহলে পঞ্চনদ। আবার দেখো যদি আমরা বলি যে তিন করি, তাহলে সেখানে দেখব তিনটি করির বিনিময়ে কৃত বা কেনা। এরকম উদাহরণগুলো আমরা দেখতে পাই। তাহলে দেখো এক জায়গায় গিয়ে আমরা দেখলাম যে কৃত বা কেনা শব্দটা পাচ্ছি। এর আগে দেখলাম যে সমাহার শব্দটা পাচ্ছি। ব্যাপারটা কি? আসলে দ্বিগু সমাসের দুটো ভাগ আছে, একটা তদ্বিতার্থক দ্বিগু আর একটা সমাহার দ্বিগু। তদ্বিতার্থক দ্বিগুর ব্যাপারটা হলো এই যে এর তদ্বিত প্রত্যয়ের অর্থ প্রকাশ করে, তদ্বিত প্রত্যয়ের অর্থ আমরা পাই, সে কারণে এটাকে তদ্বিত বলছি। আসলে তাহলে এটা যদি সংজ্ঞা এমনভাবে বানাই, তাহলে বলতে পারি যে সমাসের সাহায্যে মূল অর্থ থেকে নতুন অর্থ নির্মাণ করা যায়, তাকে তদ্বিতার্থক দ্বিগু বলা যায়, দ্বিগু সমাস বলা যায়। তাহলে আরেকভাবে বলতে পারি যে দ্বিগু সমাসের সমস্ত পদে তদ্বিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ গঠিত হয়, তাকে বলে তদ্বিতার্থক দ্বিগু। যেমন একটু আগে আমরা বলেছি যে কেনা একটা শব্দ পেলাম, যেমন তিন কড়ি বললাম, তিনটি কড়ির বিনিময়ে কেনা, তিন কড়ি, এটা তদ্বিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ গঠিত হলো। তাহলে আরেকটা জিনিস বলা যেতে পারে যে দ্বিগু যে শব্দ, দ্বিগু নিষ্পন্ন যে শব্দ ব্যক্তির নামবাচক শব্দ হিসেবে গড়ে ওঠে। আসলে এই ব্যক্তি নামে এই ধরনের শব্দ গড়ে ওঠার একটা ইতিহাস আছে। কখনো কখনো দেখা যায় যে সমষ্টিকে নির্দেশ না করে বলে, যেমন তিন কড়ি মূল্যে কৃত, তিন কড়ি। তাহলে এই সমাস নিষ্পন্ন শব্দ কড়ির সমষ্টিকে নির্দেশ করে না,
করি বা করির সমষ্টি দিয়ে যে ব্যক্তিকে কেনা হলো সেই ব্যক্তিকে বোঝায়। আসলে তাহলে দেখা যাচ্ছে যে যে ব্যক্তি কেনা হয়েছে সেই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এই বিষয়টা তোমাদের মনে রাখা দরকার। এখন কেন এই কড়ি দিয়ে কেনা ব্যাপারটা কি, এটা একটু বলা দরকার। একটু আগে বলেছি যে একটা তার ইতিহাস আছে। আগেকার দিনে কি হতো যে বিভিন্ন ধরনের তো রোগ ছিল, ছোট্ট বয়সেই ওই বাচ্চারা জন্মানোর পর বাঁচত না। তো তখন তারা তাকে কী করতো, ফলে সেই ভয় থেকে মায়ের কাছ থেকে তৎক্ষণাৎ নতুন সন্তান জন্মালে কাউকে বিক্রি করে দেওয়া হতো, অন্যের কাছে দিয়ে তখন তার কাছ থেকে কড়ি নেওয়া হতো। বিক্রি মানে একবারই দিয়ে দিতে এরকম নয়, শুধু নিয়ম রক্ষা। যার কাছে যে হয়তো দুটো কড়ি দিয়ে বাচ্চাটাকে নিল, কিছুক্ষণ কোলে নিয়ে আবার মাকে ফিরিয়ে দেবে, কিন্তু দাম দিল, তাহলে কড়ির বিনিময়ে কেনা হলো। আসলে যতগুলো কড়ির বিনিময়, যতগুলো কড়ি দিয়ে কেনা হতো, ওই সন্তানের নামটাও, ছেলেটার নামটাও বা মেয়েটা, ছেলেরই নাম, ছেলেটার নামটা সেই হিসেবে রাখা হতো। তবে এখনকার দিনে তো বিভিন্ন রকম টিকা, তারপরে ওষুধপত্র বেরিয়ে গেছে, ফলে এই সমস্যাটা নেই বললেই চলে। আর এই নামেরও প্রচলন উঠে গেছে, 3 কড়ি 2 কড়ি আর তেমন আর কেউ রাখে না। তাহলে বুঝতে পারলে যে কেন এই কেনা ব্যাপারটা কি। এটা তদ্বিতার্থক দ্বিগুর মধ্যে পড়ছে। তাহলে দ্বিগু সমাসের দুটো ভাগ দেখলে, দ্বিগু সমাসের সংজ্ঞাটা নিশ্চয়ই বানিয়ে নিতে পারবে তোমরা। দ্বিগু সমাসটা আবারও বলে দিচ্ছি সংজ্ঞাটা কেমন করে বানাবে তোমরা। যে সমাসে পূর্বপদটা সংখ্যাবাচক বিশেষণ হয় আর পরপদটা বিশেষ্য, এবং সমাসবদ্ধ পদটার দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায়, আর পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসের দুটো ভাগ, তদ্বিতার্থক দ্বিগু আর সমাহার দ্বিগু। তদ্বিতার্থক দ্বিগু নিয়ে তো আলোচনা হলো, বেশ কিছু উদাহরণ তোমরা খুঁজে খুঁজে বার করবে এবং সেগুলোকে একত্রে লিখে মনে রাখার জন্য যা করা দরকার করবে। এরপরে আমরা আলোচনা আসছি সমাহার দ্বিগু। সমাহার দ্বিগুর যদি আমরা ব্যাস বাক্য দেখি, তাহলে এই সমাসটাকে চিনে নেওয়া খুব সহজ। কিভাবে, যে সমাহার শব্দটা থাকে, এর যে ব্যাস বাক্য, তাতে সমাহার শব্দটা থাকে। সমাহার শব্দটা দিয়ে আমরা বুঝে নিতে পারি, সমষ্টি শব্দটা থাকে, এ দিয়ে বুঝে নিতে পারি। যেমন পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, তাহলে সমাহার সমষ্টি, এটাতে আমরা বুঝে নিচ্ছি। দেখো সমাহার দ্বিগু। তারপরে এর আগে বলেছি পঞ্চপ্রদীপ একটা শব্দ, তো পঞ্চপ্রদীপ হচ্ছে পঞ্চপ্রদীপের সমাহার। চতুরঙ্গ কথাটা আমরা বলি চতু অঙ্গের সমাহার। তাহলে সমাহার দ্বিগুতে আমরা সমাহার শব্দটা পাচ্ছি। নবরত্ন বললে কি হবে, তাহলে নবরত্নের সমাহার। সপ্তসিন্ধু বললে কি হবে, সপ্তসিন্ধুর সমাহার। তাহলে এই সমাহার শব্দগুলো এর মধ্যে পাচ্ছি। তাহলে সংজ্ঞা যদি বানায় তাহলে কি হতে পারে, তাহলে যে দ্বিগু সমাসের মধ্যে একাধিক বস্তু বা বিষয়ের সমাহার বা সমষ্টি বোঝায়, তাকে সমাহার দ্বিগু বলা হয়। অজস্র উদাহরণ তোমরা বিভিন্ন বইতে খুঁজে 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 বার করবে।
এই কাজটা কিন্তু করতে হবে। আমি বারবার তোমাদেরকে বলি যে পড়াশোনা, এই শিক্ষার জীবন হচ্ছে একটা খোঁজ। খুঁজে যাও, খোঁজ করো তোমার পড়াশোনার বিষয়গুলো, যেখানে যা দরকার তুমি খোঁজো। আর খোঁজাতে সাহায্য করবেন শিক্ষকেরা। তুমি যত খুঁজবে তোমাকে তারা পথ দেখাবেন, বিভিন্ন বিষয়ে তোমাদেরকে পরামর্শ দেবেন। এইভাবে তোমরা তোমাদের যে সিদ্ধি, সেই সিদ্ধিতে তোমরা পৌঁছাতে পারবে। তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তোমরা পৌঁছাবে। এবার তাহলে আমরা দ্বিগু সমাস শেষ করে ফেললাম। অজস্র উদাহরণ কিন্তু তোমাদেরকে বারবারই বলছি, বিভিন্ন বইতে পাবে। তোমাদের বইতেও অজস্র উদাহরণ আছে, বিভিন্ন লাইনে তোমরা খুঁজে দেখবে। আমি তোমাদেরকে এই বিষয়ে সাহায্য করব, কিন্তু তোমাদেরকে আগে এগোতে হবে, তোমাদেরকে চেষ্টাটা করতে হবে বেশি করে। তারপর যেখানে আটকাবে, যেখানে অসুবিধা হবে ফোন করবে। আর তোমাদের যে পাঠ্য বইটা, সে পাঠ্য বইয়ে প্রচুর সমাসবদ্ধ পদ রয়েছে। আমরা সমস্ত পদগুলোকে যখন শেষ করে ফেলব, তখন সেগুলো আবার দেখব যে বইয়ের কোথায় কোন শব্দটার কোন সমাস আছে। তোমরা এখনই যেগুলো শিখলে, দ্বিগু শিখলে, দ্বন্দ্ব শিখেছ, আর তোমরা তৎপুরুষ সমাস শিখেছ। এর মধ্যে তোমরা নিজেরাই যখন পড়বে পাঠটাকে পড়বে, তখন তার মধ্যে থেকে খুঁজে খুঁজে যে শব্দটার সমাস তৈরি হবে, বুঝতে পারছো, তার নিচে একটা রুল দিয়ে হয়তো দাগ দিলে, তারপর সেই শব্দটা খাতায় টুকু নিলে, বা দাগ না দিয়েও তুমি খাতায় টুকু নিতে পারো। দাগ দিলে হবে কি, যখন তুমি বইটা পড়বে তখনই তোমার ওই সমাস, ওই তলের দাগটা তোমাকে দৃষ্টিপাত করতে বাধ্য করবে। তখন তুমি ওটা আবার মনে এসে যাবে। এবার যখন তোমার মনে আসবে না, তখন তুমি তোমার যে কপি বুক আছে, খাতা আছে, সেই খাতাটা উল্টে দেখে নেবে যে এটা কী আছে, কী সমাস এটা। এইভাবে নিজেকে প্রতিনিয়ত তৈরি করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে। আর তোমরা তো জানোই যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। যত তুমি পরিশ্রম করবে, ততই তুমি সাফল্যের দিকে এগোবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবে আর নিয়মিত চর্চা চালিয়ে যাবে।